ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনেশন। বাংলাদেশে কেন এত হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর সংখ্যা? বি ভাইরাস আক্রান্ত হলে প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই। অনিয়ন্ত্রিত যৌন সঙ্গম থেকে মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে হয় এটা, যে তাদের বিয়ে শাদীর সময় গর্ভবতী সকল মাকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনছি। লিভারের জন্য পেঁপে গুরুত্বপূর্ণ, এটা আমরা শুনেছি। এইসব চিকিৎসা কতটুকু যুক্তিসঙ্গত আপনি বলে মনে করেন? এই সংক্রমণটা কি আজীবনব্যাপী শিশুকে বয়ে বেড়াতে হবে? একজন রোগী কিভাবে বুঝতে পারবেন সে হেপাটাইটিস বি আক্রান্ত? পুরোপুরি সারানো সম্ভব? প্রাকৃতিক কারণেই এটা তার শরীরে রিজলভ হয়ে যেতে পারে। এটার সত্যতা আমি আপনার কাছে জানতে চাইবো, এবং সাথে জানতে চাইবো ডাব হেপাটাইটিস বি আক্রান্ত হওয়ার পর অনেকে খেতে বলেন। আমাদের চিকিৎসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বি ভাইরাস আক্রান্ত মানুষগুলো যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রানেটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। আজ আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস বি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লিভার বিশেষজ্ঞ ডক্টর মোস্তাক আহমেদ কাজল। স্যার কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমে রেনাটাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করার জন্য এই পদক্ষেপটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। স্যার, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো হেপাটাইটিস বি আসলে কি এবং এটা শরীরের কি কি ক্ষতি করে? বেসিক এবং মৌলিক প্রশ্ন এটি, যে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আমাদের সমাজে নানা ধরনের কুসংস্কার আছে, অনেক ধরনের বাজে আছে আমাদের সমাজের মধ্যে। তো আমরা হেপাটাইটিস বি ভাইরাস, এটি হচ্ছে এক ধরনের ভাইরাস এবং এটা ডিএনএ গোত্রীয় হেপাটোট্রপিক ভাইরাস। শরীরে অনেক ধরনের ভাইরাস থাকে, এই ভাইরাসটি টার্গেট করে শুধুমাত্র লিভারকে, এই জন্য এটাকে হেপাটোট্রপিক ভাইরাস বলা হয়, ডিএনএ গোত্রীয় হেপাটোট্রপিক ভাইরাস। আর এটা ক্ষতি করে, এটা লিভারের যে কোষগুলি আছে হেপাটোসাইট, ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ দিয়ে লিভার তৈরি হয় সেটাকে আমরা কোষ বলি। এই কোষ, লিভারের কোষটার নাম হচ্ছে হেপাটোসাইট। হেপাটোসাইটকে ক্ষতি করার মাধ্যমে এটা লিভারকে ক্ষতি করে। আমি এবার জানতে চাইবো বাংলাদেশে কেন এত হেপাটাইটিস বি আক্রান্ত রোগীর সংখ্যা এবং এর মূল কারণগুলো কি কি? আচ্ছা, এই বিশ্ব বিস্তৃতি যদি আমরা দেখি, আমরা যেটা ডেমোগ্রাফি বলি, বিশ্ব বিস্তৃতি অর্থাৎ বৈশ্বিক বিস্তৃতি হেপাটাইটিস বি ভাইরাসের, সেই দিকে হিসাব করলে কিন্তু আমাদের চেয়ে, অর্থাৎ এই আমাদের দেশের চেয়ে আফ্রিকার দেশগুলিতে এটির বিস্তৃতি আরও অনেক বেশি। কোনো দেশে 40 ভাগ পর্যন্ত আছে। আমাদের দেশে একসময় এটি 10 ভাগের উপরে ছিল, অর্থাৎ আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ছিলাম। এখন কিন্তু এই ঝুঁকিটি কমে আসছে, এখন আমরা মধ্যম ঝুঁকির দেশ। এখন আমাদের দেশে হেপাটাইটিস বি ভাইরাসের বিস্তৃতি 5 থেকে 7 ভাগ, এটিও অনেক বেশি। তো এটি এত বেশির প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে ভ্যাকসিনেশন ছিল না। 2006 সাল থেকে সার্বজনীন ভ্যাকসিন চালু হয়েছে। এই সার্বজনীন ভ্যাকসিন চালু হওয়ার পর থেকে আস্তে আস্তে এই বৃদ্ধির যে হারটি আস্তে আস্তে কমে আসছে, আশা করি কমে আসবে। প্রধান কারণ হচ্ছে মানুষের অসচেতনতা এবং হচ্ছে ভ্যাকসিনেশনের অভাব। এই দুটি কারণেই মূলত বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাসের বিস্তৃতি একটু বেশি। হেপাটাইটিস বি কেন এত ছড়ায়? হেপাটাইটিস বি ভাইরাস মূলত ছড়ায় আক্রান্ত মা থেকে শিশুর শরীরে, এছাড়া শরীরের রক্ত এবং অন্যান্য বডি ফ্লুইড যেগুলি আছে সেগুলোর মাধ্যমে, সেলুন শেভিং, অনিয়ন্ত্রিত যৌন সঙ্গম, এছাড়া যারা ইঞ্জেকশনের মাধ্যমে ইঞ্জেকশনের যেসব ইঞ্জেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করে, এই ধরনের কিছু যে ছড়ায়। তো বাংলাদেশে এই প্রবণতাটা এখন একটু কমে গেছে। ইঞ্জেকশনের মাধ্যমে যে ড্রাগ অ্যাবিউজ, এটি অনেক কমে গেছে। এখন শুধুমাত্র মায়ের থেকে সন্তানের শরীরে এবং বংশগত, যাদের বংশগত আছে, এই দুটি কারণ আছে। তো এই দুটি কারণ আমরা চিহ্নিত করে সেভাবে বিশেষ করে যাদের গর্ভবতী সকল মাকে আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনছি, যে মা গর্ভবতী হবে তাকে আমরা বি ভাইরাসের পরীক্ষা করব। আগে বি এবং সি দুটি ভাইরাসের পরীক্ষা করব এবং যদি তাদের শরীরে বি ভাইরাস থাকে সে অনুযায়ী ব্যবস্থা নেব। তো এই মায়ের থেকে যদি সন্তানের শরীরে এটার স্প্রেড, অর্থাৎ এই বিস্তৃতিটা কমানো যায়, সংক্রমণটা কমানো যায় এবং সবাইকে যদি ভ্যাকসিনের আওতায় আনা যায়, তাহলে এটির বিস্তৃতি আসলে কমে যাবে। স্যার বলছিলেন আক্রান্ত মা থেকে শিশুর শরীরে সংক্রমণের কথা, এই সংক্রমণটা কি আজীবনব্যাপী শিশুকে বয়ে বেড়াতে হবে? নবজাতকদের ক্ষেত্রে দেখা যায় 5 বছরের মধ্যে অনেক সময় হেপাটাইটিস বি ভাইরাস, যে শিশুটি মায়ের শরীর থেকে এই ভাইরাস নিয়ে আসলো, 5 বছরের মধ্যে অটোমেটিক অর্থাৎ প্রাকৃতিক কারণেই এটা তার শরীরে রিজলভ হয়ে যেতে পারে। কিন্তু এই বি ভাইরাসের একটি অংশ, যেটি হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের টোটাল, এটি থেকে যেতে পারে। অনেক ক্ষেত্রেই এটি দেখা যায় যে প্রায় 10 থেকে 15 ভাগ শুধুমাত্র এই বাচ্চাগুলা সারা জীবন তারা বি ভাইরাস বহন করে, বাকি সবার 5 বছরের মধ্যে এটি সাধারণত রিজলভ হয়ে যায়। একজন রোগী কিভাবে বুঝতে পারবেন সে হেপাটাইটিস বি আক্রান্ত? এটি হেপাটাইটিস বি ভাইরাস খুব সারপ্রাইজিং একটা ভাইরাস। এটি পরীক্ষা না করা পর্যন্ত, হেপাটাইটিস বি ভাইরাসের যে পরীক্ষা, একেবারেই কমন পরীক্ষা HBsAg,
HbS AG এই পরীক্ষাটা না করা পর্যন্ত বোঝার কোনো উপায় নেই যে তার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে। অর্থাৎ যে কোনো আমরা যখন ডাক্তারের কাছে যাই বিভিন্ন অপারেশনের বা অন্য কোনো কারণে আমরা ডাক্তারের কাছে যাই, তারা দেখা যায় যে সেই সব পরীক্ষার সাথে এগুলা পরীক্ষা দিয়ে থাকে যে রোগীর শরীরে অন্য কোনো সংক্রমণ আছে কিনা, বিশেষ করে এইভাবে। এবং বাংলাদেশে আরেকটি সবচেয়ে বড় এই জানার উপায় হচ্ছে যে বিদেশগামী আমাদের দেশের অনেক মানুষ বিদেশে কাজের জন্য যায় বা অন্যান্য কাজে যায়, তাদের যখন এই মেডিকেল ফিটনেস করে, মেডিকেল ফিটনেসে তাদের এই বি ভাইরাসটা ধরা পড়ে। ওকে, মানে পরীক্ষা ছাড়া এটা জানার দ্বিতীয় কোনো অপশন নাই। এটা পরীক্ষায় যদি হেপাটাইটিস বি পজিটিভ হয় সেই ক্ষেত্রে পরবর্তীতে করণীয় কি? সেই ক্ষেত্রে হচ্ছে প্রথমে আমরা তাকে দেখে নিই যে ভাইরাসটা তার শরীরে সক্রিয় আছে কিনা। অর্থাৎ যে মানুষটির শরীরে আমরা প্রথমে বি ভাইরাস শনাক্ত বা সংক্রমণের প্রাথমিক উপস্থিতি পেলাম, তাদেরকে আমরা তখন অন্যান্য পরীক্ষাগুলো করাই। এর মধ্যে রক্তের কিছু পরীক্ষা আছে, আলট্রাসোনোগ্রাম আছে এবং বি ভাইরাসের ডিএনএ পরীক্ষা আছে। এগুলি করার মাধ্যমে আমরা বুঝতে পারি ভাইরাসটা তার শরীরে সক্রিয় না নিষ্ক্রিয়। যদি সক্রিয় থাকে তাহলে খুবই কার্যকর এবং নিরাপদ চিকিৎসা আছে। এই জায়গাটায় বাংলাদেশের মানুষের একটি ভুল ধারণা আছে যে তাদের ধারণা বি ভাইরাসের কোনো চিকিৎসা নেই। আমি সবাইকে খুবই আশ্বস্ত করতে চাই যে বি ভাইরাসের কার্যকর এবং নিরাপদ চিকিৎসা আছে। বলছিলেন ভুল ধারণার কথা, এখানে আমি আরো কিছু মিথের কথা বলবো। যে আমরা জানি হেপাটাইটিস বি এ আক্রান্ত হলেই বিভিন্ন রকম ঝাড়ফুঁক, গাছগাছড়ার চিকিৎসা নেওয়া হয়। এইসব চিকিৎসা কতটুকু যুক্তিসঙ্গত আপনি বলে মনে করেন? আচ্ছা, প্রথমে যেটা বললেন যে ঝাড়ফুঁক, গাছগাছড়া, আসলে হেপাটাইটিস বি ভাইরাস আমি প্রথমে বললাম যে একটি ডিএনএ গোত্রীয় এবং হেপাটোটপিক ভাইরাস। এটি হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ কে ধ্বংস করে এরকম ওষুধ ছাড়া কোনোভাবেই এটা নিষ্ক্রিয় হওয়া সম্ভব না। বিধায় এই ঝাড়ফুঁক, গাছপালা এগুলো দিয়ে আসলে বি ভাইরাসের চিকিৎসার কিছু হয় না। কিছু মানুষকে এরা, যারা একটু কম বুঝে বা সহজ সরল মানুষ, তাদেরকে এরা বিভ্রান্ত করে। আচ্ছা, হেপাটাইটিস বি কি পুরোপুরি সারানো সম্ভব? আসলে হেপাটাইটিস বি ভাইরাস আমাদের চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে এই মানুষটিকে সুস্থ রাখা। যে যার শরীরে আমরা হেপাটাইটিস বি ভাইরাস পেয়েছি তার শরীরে কোনো যেন জটিলতা তৈরি না হয়, লিভারটা যেন ভালো থাকে। আর লিভার যেহেতু মানুষের শরীরে মেটাবলিজমের একমাত্র অর্গান, সমস্ত আমরা যা কিছু খাই, আমরা ওষুধ থেকে শুরু করে যা কিছু খাই, সবই লিভারের মাধ্যমে মেটাবলিজম হয়। তো এই অঙ্গটাকে সুস্থ রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চিকিৎসার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বি ভাইরাস আক্রান্ত মানুষগুলো যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তারা যেন সমাজের 8-10 জন মানুষের মতো স্বাভাবিক কর্মকাণ্ডে স্বাভাবিকে ফিরে চলাফেরা করতে পারে, সেরকম জীবনযাপন করতে পারে। বি ভাইরাস একেবারে শরীর থেকে, অর্থাৎ HbS AG যেটা, এটা কোনো সময় নেগেটিভ হয় না, খুবই কম। এটা যদি পার্সেন্টেজ হিসাব করেন তাহলে অনেক কম হবে, 1-এরও কম হবে, এরকম পার্সেন্টেজে এটা নেগেটিভ হয়, কিন্তু সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা বলে থাকি হেপাটাইটিস বি ভাইরাস আপনার শরীরে নেগেটিভ হবে না, কিন্তু ভাইরাসের যে জটিলতাগুলো, ভাইরাস থেকে যে ধরনের শরীরে জটিলতা তৈরি হয়, শারীরিক জটিলতা তৈরি হয়, সেগুলো আপনার শরীরে থাকবে না। অর্থাৎ বি ভাইরাস নেগেটিভ না হলেও বি ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাহলে বি ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে কি কি খাদ্যাভ্যাস গঠন করা প্রয়োজন? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, খাদ্যাভ্যাসের সাথে হেপাটাইটিস বি ভাইরাসের কোনো সম্পর্ক নাই। মানুষের অনেক অর্গান আছে, যেমন হার্ট আছে, কিডনি আছে, এগুলোকে সুস্থ রাখার জন্য আমরা অনেক সময় বলি যে তেল ঝাল খেয়েন না, তারপরে বেশিক্ষণ রোদে যেন না, পানির সময় ঠিক মতো খান। কিন্তু লিভার এত সুন্দর একটি অর্গান এবং এত ওয়েল অর্গানাইজড একটি অর্গান, এত শক্তিশালী একটি অর্গান, এটিকে সুস্থ রাখার জন্য আলাদা বাড়তি কোনো সতর্কতার দরকার নাই। শুধুমাত্র একটা জিনিস, যে বাইরের কোনো খাবার থেকে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস, যেটা আমাদের আজকের আলোচনায় নাই, এ ভাইরাস এবং ই ভাইরাস ছড়ায়, এই জন্যে আনহাইজেনিক এবং যেসব খাবারগুলা অস্বাস্থ্যকর সেই খাবারগুলো আমরা এড়িয়ে চলতে বলি। এই কারণেই যে এইসব দিয়ে লিভারের অন্যান্য যে ভাইরাসগুলো আছে সেগুলো ঢুকতে পারে। এছাড়া বি ভাইরাস আক্রান্ত হলে বা লিভার সুস্থ রাখার জন্য বাড়তি কোনো সতর্কতার দরকার নেই। আপনি সুষম পুষ্টিকর খাবার খাবেন এবং স্বাভাবিক জীবনযাপন করবেন, এতেই আপনার লিভার ভালো। আমি একটু জানতে চাইবো, হেপাটাইটিস বি কি পানিবাহিত? না, হেপাটাইটিস বি ভাইরাস পানিবাহিত না। এটি শুধুমাত্র রক্তের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত মা থেকে শিশুর শরীরে, এবং আরও যেগুলি বললাম যে এটি সেলুন শেভিং থেকে শুরু করে ট্যাটুইং, শরীরে এখন ট্যাটু করার প্রবণতা আমাদের দেখা যাচ্ছে, এগুলা থেকে, অনিয়ন্ত্রিত যৌন সঙ্গম থেকে, এবং আরও কিছু বংশগত, অর্থাৎ যে পরিবারে একজনের আছে সেই পরিবারের আরও সদস্যদের হতে পারে। এর বাইরে বি ভাইরাস ছড়ায় না, পানি, খাবার এগুলা থেকে ছড়ায় না। পরিবারের যদি মায়ের না থাকে, মায়ের বোনেদের থাকে বা বাবার ভাইয়েদের থাকে, সেক্ষেত্রেও কি সংক্রমণ হওয়া সম্ভব? সংক্রমণের এটাকে আমরা সেকেন্ড ব্লাড বলি আর কি। ফার্স্ট ব্লাডে যাদের থাকবে, বিশেষ করে বাবা, মা, ভাই, বোন, এদের যদি থাকে তাহলে এদের সংক্রমণ ঝুঁকি বেশি। তাছাড়া এর সাথে মামা, চাচা, খালু, আপনারা যেটা বললেন যে সেকেন্ড ব্লাড আমরা বলি, সেকেন্ড ব্লাড, এদের সংক্রমণ ঝুঁকি তুলনামূলক কম।
এরপরে আমি জানতে চাইবো যে হেপাটাইটিস বি নিয়ন্ত্রণের জন্য কি ভ্যাকসিনেশন খুব জরুরি, এবং ভ্যাকসিন নিলে সেটা কখন নেওয়া প্রয়োজন? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। হেপাটাইটিস বি ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় ভ্যাকসিনেশন, ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনেশন, অর্থাৎ 3 বার ভ্যাকসিনেশন। আর যে একজন বাচ্চা জন্মের সাথে সাথে তাকে বার্থ ডোজ হিসাবে একটা ডোজ দেওয়া হয়, যদিও আমাদের দেশে এটা এখনো চালু হয় নাই। জন্মের 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসে, সেটা তার মার শরীরে থাকুক বা না থাকুক, পরিবারে থাক বা না থাক, সবার জন্য একটা বার্থ ডোজ দেওয়া হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া হয়, বাংলাদেশে এখনো চালু হয় নাই। বাংলাদেশে এটা হচ্ছে ইপিআই শিডিউলের মাধ্যমে এখন দেওয়া হচ্ছে, অর্থাৎ ইপিআই যে আমাদের বাচ্চাদের যে টিকা কার্ড আছে, এই টিকা কার্ডের মাধ্যমে সব বাচ্চাকে দেওয়া হচ্ছে। ভ্যাকসিনেশনের গুরুত্ব খুবই বেশি। দেখেন, আমরা 2006 সালে ভ্যাকসিনেশন শুরু করার পর থেকে কিন্তু বাংলাদেশে এই বি ভাইরাসের ঝুঁকি, অর্থাৎ অতিরিক্ত ঝুঁকির দেশ থেকে আমরা মধ্যম ঝুঁকির দেশে চলে এসেছি। অর্থাৎ বি ভাইরাসের নিয়ন্ত্রণে ভ্যাকসিনের কোনো বিকল্প নাই। এটা ভ্যাকসিন সকল মানুষের জন্য, সকল সুস্থ মানুষের জন্য ভ্যাকসিন। এমন না যে যার পরিবারে আছে সে শুধু ভ্যাকসিন দেবে, এরকম না। সকল সুস্থ মানুষ 59 বছর পর্যন্ত ভ্যাকসিন দিতে পারবে, 59 বছর পর্যন্ত। এই সম্পর্কে আমি আরো একটু জানতে চাইবো। ধরেন একজনের হেপাটাইটিস বি আক্রান্ত হয়েছে, কিন্তু তার আগে তার 2টো ভ্যাকসিন নেওয়া ছিল। আক্রান্ত হওয়ার পর কি সে তৃতীয় ভ্যাকসিনটা নিতে পারবে? সাধারণত ভ্যাকসিন দেওয়ার পরে আমরা ভ্যাকসিন অ্যান্টিবডি দেখি। এই রোগী যে ভ্যাকসিনটা নিল তার শরীরে ভ্যাকসিনটা কতটা কার্যকর হয়েছে, অথবা অ্যান্টিবডি কতটা, বি ভাইরাসের এগেনস্টে অ্যান্টিবডি কতটা তৈরি হয়েছে। যদি অ্যান্টিবডি ভালো থাকে তাহলে তার কিন্তু আর এই বি ভাইরাস সংক্রমণের সুযোগ নাই। এখন এরকম হয়, অনেক সময় দেখা যায় যে ব্লাড ট্রান্সফিউশনের সময় তার শরীরে সরাসরি বি ভাইরাস আক্রান্ত মানুষের কোনোভাবে গেল, আমরা তো স্ক্রিনিং ছাড়া ব্লাড দিই না, কোনোভাবে গেল, তারপরেও যার ভ্যাকসিন নেওয়া আছে তার ক্ষেত্রে এটা সংক্রমণের ঝুঁকি খুবই কম থাকবে। আর ভ্যাকসিন নেওয়ার পরে আমি যেটা বললাম যে অ্যান্টিবডি যদি ভালো থাকে তাহলে তার ঝুঁকি নাই। আর তৃতীয় ডোজ নেওয়ার সেক্ষেত্রে যদি আক্রান্ত হয়ে থাকে, তৃতীয় ডোজ আর নেওয়ার দরকার নাই, তৃতীয় ডোজ কোনো কাজ করবে না। স্যার, এই সম্পর্কে আরো একটু প্রশ্ন থেকে যায়। সেটা হচ্ছে, এই ভ্যাকসিন নেওয়ার পরে তৃতীয় ডোজ সে নিল না, কিন্তু পরবর্তীতে তার শরীর যদি আরো একটু খারাপ লাগে, বা আমরা দেখেছি যে হেপাটাইটিস বি আক্রান্ত হলে অনেক রোগীর চোখ হলদেটে হয়ে যায়, শরীরে একটা এনার্জি লুজ হয়ে যায়, এই ক্ষেত্রে সে বারবার এটা যখন ফিল করে তখন তার কি করা উচিত? আচ্ছা, এইটি ওই যে বললাম যে যাদের এরকম হবে যে বাই এনি চান্স বা অসতর্কতামূলকভাবে তাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস প্রবেশ করেছে, বা টিকা নেওয়ার পরেও সে হয়তো বি ভাইরাস আক্রান্ত মানুষের একটা নিডল প্রিক খেলো, তার রক্ত শরীরে লাগলো, তাকে সাথে সাথে আমরা ইমিউনোগ্লোবুলিন আছে, বি ভাইরাসের ইমিউনোগ্লোবুলিন আছে, এটা তাকে আমরা দিতে বলি। যে ইমিউনোগ্লোবুলিন দিলে এটা সরাসরি বি ভাইরাসের এগেনস্টে কাজ করে, এই ইমিউনোগ্লোবুলিন তাকে আমরা দিতে বলি, এবং সাথে সাথে বি ভাইরাসের ভ্যাকসিন আবার দিতে বলি। যদি অসতর্কভাবে, বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে এটি হয়, একজন বি ভাইরাসের রোগীর অপারেশন চলছে, সে একটা নিডল প্রিক খেতেই পারে, তার রক্ত অন্যান্য যারা সঠিকভাবে সুরক্ষা নেয় না তাদের শরীরে যেতেই পারে। তো এইগুলো ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন আছে, ইমিউনোগ্লোবুলিন দিলে সরাসরি এটা বি ভাইরাসের এগেনস্টে কাজ করে, এবং ধরা হয় মোটামুটি 99% এটা সেফ, যে যার শরীরে যদি নিডল প্রিকও খায় বা এরকম বি ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শেও যায়, তার শরীরে এক্সপোজার যেটা আমরা বলি, যে বি ভাইরাসের পোস্ট এক্সপোজার হলে তাকে ইমিউনোগ্লোবুলিন দিলে এটা সরাসরি কাজ করবে। এটার অ্যাভেলেবিলিটি কোথায় আছে? এখন এই বাংলাদেশে যদিও ঢাকা শহর এবং অন্যান্য যে সিটি কর্পোরেশনগুলো আছে সবগুলোতেই মোটামুটি পাওয়া যায়, জেলা শহরগুলোতে একটু কম পাওয়া যায়, কারণ এটা একটু দাম বেশি, এই জন্য আর সবসময় বিক্রি হয় না। এই যে ফার্মেসিগুলো রাখতে এটা অনীহা, এদের মধ্যে অনীহা, যে এটা অনেক সময় রাখলে ডেট এক্সপায়ার হয়ে যায়, বিক্রি হয় না। তবে এখন মোটামুটি বাংলাদেশের সব বড় জেলা শহরগুলোতেই অ্যাভেলেবেল পাওয়া যায়, বড় ফার্মেসিগুলোতেই পাওয়া যায়। স্যার, হেপাটাইটিস বি নিয়ে অনেক মিথ আছে, অনেক জটিলতা আছে মানুষের মধ্যে। আপনি এই সম্পর্কে কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত আজকের অনুষ্ঠানে আসার উদ্দেশ্যই হচ্ছে আমার এটি, যে হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণা আছে, যে কুসংস্কার আছে, এটাকে আমাদেরকে কথা বলার মাধ্যমে সব শ্রেণী, সব পেশা, যে যেখানে আছে হেপাটাইটিস বি আক্রান্ত বি ভাইরাস আক্রান্ত মানুষ, তাদের পরিবার এবং আমরা যারা সচেতন আছি, আমাদের সবাইকে সব জায়গা থেকে কথা বলতে হবে। কথা বলতে বলতে এই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে, জনসচেতনতা তৈরি হবে। যেমন একজন মানুষ যখন বিদেশগামী একজন মানুষ, সে যখন বি ভাইরাসের কারণে সে আনফিট হয়, সে প্রথমে চলে যায় একজন
কবিরাজের কাছে যে কত তাড়াতাড়ি এই বি ভাইরাসটা আমার নেগেটিভ হবে। তাকে আগে বোঝাতে হবে যে বি ভাইরাস বা তোমার বিদেশে যাওয়া গুরুত্বপূর্ণ না, তোমার বিদেশে যাওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ তুমি কতটুকু ভালো আছো, তোমার লিভার কতটুকু ভালো আছে, তুমি বিদেশে গিয়ে এতদিন থাকতে পারবা কিনা, বা তুমি সুস্থ থাকতে পারবা কিনা, তুমি যে কাজের জন্য যে উদ্দেশ্য যাচ্ছ 3 বছর 5 বছর, সেই 5-7 বছর তুমি সুস্থ থাকতে পারবা কিনা। তো এইগুলা বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে। তো আমরা মানুষকে একমাত্র একটাই পরামর্শ দিব যে আপনারা সচেতন হন, এবং যাদের বি ভাইরাস আছে শুধু তারা না, আমরা যারা ডাক্তার আছি, আপনারা যারা আছেন, সমাজকর্মী আছেন, এমনি মিডিয়ার সাথে যারা আছেন, সবাইকে সব জায়গা থেকে কথা বলতে হবে। বি ভাইরাস কোনো খারাপ অসুখ না। আমাদের সমাজে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে বিশেষভাবে হয় এটা, যে তাদের বিয়ে শাদীর সময় তাদের এই বি ভাইরাস যারা আক্রান্ত থাকে এদেরকে মনে করা হয় যে এটা একটা অশুভ অসুখ, এটা একটা খারাপ অসুখ। মোটেও এরকম না। বি ভাইরাস কোনোভাবেই বাংলাদেশের ক্ষেত্রে 90% এটা বংশগত। অর্থাৎ যার একটা বি ভাইরাসের রোগী পেলে আমরা তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার পরিবারে আপনার ভাই বোন কয়জন, আপনার বাবা মা ভাই বোন মামা খালু এদের কারোর মধ্যে এই ভাইরাস আছে কিনা আমরা জানতে চেষ্টা করি। বাংলাদেশের ক্ষেত্রে হেপাটাইটিস বি ভাইরাস, আমি আবারও বলছি, 90% বংশগত। তো একটা মানুষের শরীরে বি ভাইরাস আক্রান্ত হলে তাকে খারাপ ভাবার, তাকে সামাজিকভাবে অচ্যুত করার কোনো সুযোগ নাই। তাকে সমাজের মধ্যে নিয়ে আসতে হবে, সে যেন স্বাভাবিক কাজকর্ম করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। অর্থাৎ এই সব কিছুর মূল হচ্ছে আপনি সচেতন থাকতে হবে। আপনাকে সচেতন থাকতে হবে যে আমার শরীরে বি ভাইরাস আছে। আর এই খুব ভালো একটা জিনিস যে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে লিভারের ক্ষতি হয় দুটি, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার। তো এইটা লিভার সিরোসিস হতে 25 থেকে 30 বছর সময় লাগে। তো আপনার শরীরে যদি বি ভাইরাস ঢুকেও থাকে, আপনি কিন্তু সাথে সাথে রোগী না। আপনি বি ভাইরাসের প্রথমে ক্যারিয়ার থাকবেন, ক্যারিয়ার অবস্থায় 10-15 বছর থাকবে, এরপরে যদি সেটা ক্ষতি করে তখন সেটি সিরোসিস বা ক্যান্সার হবে। তো যাদের বি ভাইরাস আছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আপনারা লিভার বিশেষজ্ঞ বা হেপাটোলজিস্ট আমরা যারা বলি তাদের সাথে পরামর্শ নেন। বাংলাদেশে এখন 37টি সরকারি মেডিকেল কলেজ আছে, প্রায় সব জায়গায় হেপাটোলজিস্ট আছে, প্রায় সব জায়গাতে, এবং 37টি সরকারি মেডিকেল কলেজে সব জায়গায় সেখানে পরীক্ষা নিরীক্ষাও হয়। আপনারা শুধুমাত্র তাদের কাছে যাবেন, তাদের পরামর্শ নেবেন। এবং সামাজিকভাবে আমাদের এই সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বি ভাইরাসে আক্রান্ত মানুষ আমাদের এখনও 1 কোটির বেশি। আমাদের যে সার্ভে আছে, আমরা যেসব অনলাইনে হোক অফলাইনে হোক আমরা যেসব জরিপ করেছি, এই জরিপে এখনো 1,25,25 লাখের বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। তো এত বিশাল মানুষের চিকিৎসা করা সম্ভব না। এদেরকে কখন চিকিৎসা করতে হবে, কখন তারা ডাক্তারের কাছে যাবে, এই জিনিসগুলো তাদেরকে বোঝাতে হবে। একটা মাস কাউন্সিলিং দরকার, কিন্তু এই জিনিসটা আমাদের দেশে নাই। মূলত এই জন্যই আজকে এই প্ল্যাটফর্মে আমার আসা। কিছু মানুষও যদি জানতে পারে, এখান থেকে যদি 10 জন মানুষ, 1000 মানুষ, 500 মানুষও যদি জানতে পারে হেপাটাইটিস বি ভাইরাস সম্পর্কে, তাদের মধ্যে কিছু মানুষ যদি সচেতন হয়, এই জন্য আজকে আমার এখানে আসা। এবং আমি সবাইকে বলবো, যাদের হেপাটাইটিস বি ভাইরাস আছে সেই সব পরিবার এবং যারা হেপাটাইটিস বি ভাইরাস নাই, তারা সবাই বি ভাইরাস নিয়ে কথা বলবেন। কথা বলে এই জিনিসটাকে সহজ করতে হবে, এবং চিকিৎসা যে আছে, কার্যকর এবং নিরাপদ চিকিৎসা আছে, এটা মানুষকে জানাইতে হবে। দুটো খুব আলোচিত ফলের নাম বলবো, একটা হচ্ছে ডাব আর একটা হচ্ছে পেঁপে। লিভারের জন্য পেঁপে গুরুত্বপূর্ণ, এটা আমরা শুনেছি। এটা সত্যতা আমি আপনার কাছে জানতে চাইবো, এবং সাথে জানতে চাইবো ডাব হেপাটাইটিস বি এ আক্রান্ত হওয়ার পর অনেকে খেতে বলেন, এটা কতটা জরুরি? আচ্ছা, প্রথমে ডাব হচ্ছে, আমরা ধরে নেই যে মানুষের শরীরে পানি শূন্যতা হলে ডাব খেতে হয়। বিশেষ করে জন্ডিস হলে দেখবেন যে আখের রস এবং ডাব এই দুইটার প্রতি মানুষের অ্যাফিনিটি বেড়ে যায়। তো ডাবে হচ্ছে পটাশিয়াম আছে, আপনি ডাব নর্মালি খেতে পারেন, ডাব খেতে নিষেধ নাই, এবং এটা খুব হাইজেনিক আর কি। ডাব হচ্ছে আখের রসের চেয়ে ডাব হচ্ছে হাইজেনিক, কারণ এটার কোনো সময় সংস্পর্শে আসে না। আর আরেকটা বললেন পেঁপে আপনি খেতে পারেন। পেঁপে আয়রন আছে এবং অন্যান্য ভিটামিনস মিনারেলসও আছে, পেঁপে খেতে পারেন। এটার আলাদা কোনো গুরুত্ব নাই, সহজপাচ্য খাবার, এই জন্য মানুষ খেতে পছন্দ করে, এটাই। এছাড়া এর বাড়তি কোনো গুরুত্ব নাই, খেতে পারে, মানুষ খেতে পারে। হেপাটাইটিস বি এ আক্রান্ত হলে প্রাথমিকভাবে আপনি 3টা কোন কাজ প্রথমেই করতে বলবেন? হেপাটাইটিস বি ভাইরাস যার আক্রান্ত হবে, প্রথমে সে পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে তার শরীরে ভাইরাসটা কোন পর্যায়ে আছে। তার দ্বিতীয় কাজ হবে সে এবং তার পরিবারের যত সদস্য আছে সবাইকে স্ক্রিনিং করা, যে তাদের পরিবারের মধ্যে আর কারো আছে কিনা। 3 নম্বর কাজ হচ্ছে সে একটি নির্দিষ্ট সময় পরপর ফলো আপে থাকবে। ফলো আপ মানে তার শরীরে ভাইরাসটা কোন অবস্থায় থাকে, এটা হতে পারে বছরে একবার, 6 মাসে একবার ফলো আপে থাকবে। এই 3টি কাজ করলেই বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কেউ একজন মনে করলো সে হেপাটাইটিস বি এ আক্রান্ত হয়েছে, তাহলে সে কোন চিকিৎসকের শরণাপন্ন হবে? বি ভাইরাস আক্রান্ত হলে প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নাই।
আমরা এই জন্য বলছি যে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা 1,25,00,000, আমাদের ডাক্তারের সংখ্যা 1,20,25,000। তো আমরা সব ডাক্তার মানে বাংলাদেশে যত ডাক্তার যে সব বিশেষজ্ঞ সব মিলিয়েও কিন্তু আমরা চিকিৎসা করতে পারবো না। এই জন্য প্রথমেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেওয়ার দরকার নাই। আপনার বাড়ি যদি একেবারে প্রান্তিক পর্যায়ে হয়, গ্রামেও হয়, আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে যান, সেখানে যে কোনো একজন MBBS চিকিৎসককে দেখান। তিনি আগে কনফার্ম করবেন যে হেপাটাইটিস বি ভাইরাসটা আপনার শরীরে আছে। যদি থাকে তাহলে আরও কিছু লিভার ফাংশন টেস্ট আছে, রক্তের একেবারেই সাধারণ পরীক্ষা, এটা জেলা সদরেও হয়, উপজেলা সদরেও হয়, সেখানে তারা দেখাবেন। এরপরে উনি আপনাকে জেলা সদরে বা কাছাকাছি যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে পাঠাবেন। সেখানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে, হেপাটোলজিস্ট আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে। যে কোনো মেডিসিন বিশেষজ্ঞ, হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তিনজনের যে কোনো একজনকে দেখালেই সে কিন্তু জানতে পারবে তার শরীরে ভাইরাসটা ক্ষতি করছে কিনা। তো এই জন্যই বি ভাইরাস থাকলেই যে কাকে দেখাবো কি করব এরকম ভয় পাওয়ার কিছু নেই। আপনি আপনার কাছের প্রথম যে MBBS ডাক্তারটাকে পাবেন তাকে দেখাবেন। এরপরে আপনি জেলা সদরে অথবা বললাম যে বাংলাদেশে 37টি মেডিকেল কলেজ প্রায় সব জেলাতেই আছে, আপনি ওখানে একজন হেপাটোলজিস্ট না পেলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট না পেলে মেডিসিন বিশেষজ্ঞ দেখান। তারাই আপনাকে সঠিক পরামর্শ দিবে। যদি তারা মনে করে যে এই রোগীকে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও রেফার করা দরকার, তারাই কিন্তু আপনাকে বলবে। যে আপনাকে নিজে এটা হতাশ হওয়ার কিছু নাই। আর আমাদের দেশে প্রবণতা আছে, সবসময় আমরা চেষ্টা করি যে এই ডাক্তারের নামের সাথে কয়টা বিশেষজ্ঞ আছে, মানে যেমন একজন ডাক্তারই লিখে, আমরা এটা আমাদের নিজেদেরও একটি সমস্যা, আমরা মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি সব একসাথে লিখে রাখি সাইনবোর্ডের মধ্যে, তো রোগীরা বিভ্রান্ত হয়। এই জন্য যাদের বি ভাইরাস আছে প্রথমে আপনি আপনার কাছের যে ডাক্তারটি আছে তাকে দেখান, তিনি পরামর্শ দিলে পরবর্তীতে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাওয়ার আগে আমি আপনার কাছে একটি শেষ প্রশ্ন করতে চাই। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হেপাটাইটিস বি মোকাবিলায় আর কি কি পদক্ষেপ নেওয়া জরুরি? আচ্ছা, এটি আমি হেপাটাইটিস বি ভাইরাস এবং লিভারের অসুখ নিয়ে কাজ শুরু করছি। বিশেষ করে আমার নিজেরও একটি পেজ আছে, সেখানে আমি মানুষকে সচেতন করার জন্য কাজ করে থাকি। হেপাটাইটিস বি ভাইরাস নিয়ন্ত্রণে আমি বললাম যে প্রথম হচ্ছে ভ্যাকসিনেশন, যেটি সরকার শুরু করেছে 2006 সাল থেকে। এবং আজকে যে শিশুটির বয়স 17 থেকে 18 বছর, তারা আমি ধরে নিই যে সবাই টিকা পেয়েছে। কিন্তু এই যে 17-18 বছর বয়স থেকে 59 বছর পর্যন্ত বিশাল জনগোষ্ঠী আছে, এরা কিন্তু সবাই টিকার আওতায় আসেনি, এখনো ভ্যাকসিনের আওতায় আনেনি। দেশের বা রাষ্ট্র ব্যবস্থার বা সরকারের উচিত এই বাকি যে জনসংখ্যা আছে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা। এটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আরেকটি যে বি ভাইরাসে, যাদের বি ভাইরাস হয়ে গেছে শরীরে, যারা টাকা পয়সার জন্য, এই বি ভাইরাসের পরীক্ষাগুলো অনেক ব্যয়বহুল, সরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল। তো সরকারকে বা এই স্বাস্থ্য ব্যবস্থায় আমার অনুরোধ থাকবে যে এই ব্যয়গুলি, বিশেষ করে হেপাটাইটিস বি ভাইরাসের যে DNA পরীক্ষাটি, এটার ব্যয় কমিয়ে নিয়ে আসা। আরেকটি খুব কার্যকর ওষুধ আছে, এন্টাকাভির গ্রুপের একটি খুব কার্যকর ওষুধ আছে বি ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য, যাদের বি ভাইরাস হয়ে গেছে এবং চিকিৎসা দরকার। এই ওষুধটা অনেকেই, এই একটা ওষুধের দাম 40 থেকে 50 টাকা, তো অনেক মানুষের পক্ষে এটা খাওয়া সম্ভব হয় না। এটি আমাদের যে বিনামূল্যে বিতরণের যে সরকারের যে ওষুধগুলো আছে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা। এই 3টা কাজ, অর্থাৎ সবাইকে ভ্যাকসিন দেওয়া, সবাই যারা এখনো ভ্যাকসিন পায় না তাদেরকে ভ্যাকসিন দেওয়া, যাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস অলরেডি হয়ে গেছে তাদের জন্য এই যে খরচটা, পরীক্ষার খরচটা সরকারিভাবে কিভাবে করা যায়, আর এই ওষুধ যেটা খুবই কার্যকর ওষুধ, এই ওষুধটাকে বিনামূল্যে তালিকায় নিয়ে আসা, বিনামূল্যে বিতরণের তালিকায় নিয়ে আসা। এই 3টি কাজ করলে আমার মনে হয় যে হেপাটাইটিস বি ভাইরাস আরও বাংলাদেশে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। স্যার, আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনাদের ধন্যবাদ, রেনাটাকেও ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, মানুষকে সচেতন করার জন্য। দর্শক, এই ছিল রানাডা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেস আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি রুবাইয়া আয়েশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।